আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন, এছাড়াও কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে অঙ্ক এবং রিজনিং। এই অঙ্ক এবং রিজনিংয়ে যদি আপনি ঠিকঠাক নাম্বার পান, তাহলে কিন্তু আপনার পরীক্ষায় কেউ আটকাতে পারবে না। তাহলে রিজনিং এবং অঙ্ক নিয়ে আপনাকে ভাবতে হবে। 25টা রিজনিং এবং 25টা অঙ্ক, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে আমি যদি ধরি 25টা রিজনিং এবং 25টা অঙ্ক, 50 নাম্বার এবং 50 মার্ক। তাহলে আপনি একটা কথা ভাবুন, সেখানে কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে 30টা অঙ্ক, 30টা আপনার রিজনিং। তাহলে এখানে আপনি ভাবুন 60 নাম্বার। তাহলে কলকাতা পুলিশের ক্ষেত্রে 60 নাম্বার এবং 25, 25, 50 ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। তাহলে কেন আপনি ভাই চুপচাপ বসে আছেন? তা অঙ্ক এবং রিজনিং আপনার এখানে একটা খুবই প্লাস পয়েন্ট, যাতে আপনি এই নাম্বার যদি আপনি ক্যারি করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না। দেখুন, অঙ্ক যদি আপনি ঠিকঠাক করে পড়াশুনো করেন, ঠিকমতো আপনি ঠিক জায়গায় যদি পড়াশুনো করেন এবং অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনার অঙ্ক হতে বাধ্য, এবং রিজনিংও যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে রিজনিং হতে বাধ্য। আপনি মনে করছেন যে অঙ্ক যা পড়বে আমি করতে পারবো, ভাই না, তুমি করতে পারবে না ভাই। কারণ তোমাকে আমি একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রশ্ন দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো ভাই, তোমাদেরকে বারবার করে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু যথেষ্ট ছোট। তো অনেকেই আছে সবেমাত্র পরীক্ষা দিচ্ছে, তাই এই সবেমাত্র পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে, অবহেলা করবে না ভাই। সময় চলে যাবে কিন্তু তুমি কিছু করতে পারবে না। যাদের সময় গেছে তারা তো মানে সর্বনাশটা নিজে নিজে ডেকে নিয়ে এসছে। এখনও পর্যন্ত তারা কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের জন্য ঠিকঠাক করে খাটছে না। তারা মনে করছে যে এবারেও আমি কিন্তু পাশ করে যাব। হ্যাঁ ভাই, পাশ করে যাবে, এটা আমারও বিশ্বাস, তুমি পাশ করে যাবে। কিন্তু তোমার একটা বিশ্বাস করতে হবে যে আমি যদি অঙ্ক এবং রিজনিংয়ে যদি নাম্বার না পাই, তাহলে পাস আমার হবে না। অঙ্ক এবং রিজনিং দুটোতেই ভালো করে প্র্যাকটিস করতে গেলে আপনাকে অবশ্যই আমাদের হাত ধরতেই হবে। তো দেখতে হবে আর এডুকেশন স্কুল এবং হেল্প নিতে হবে আর এডুকেশন স্কুলের। 85 3 9 82 506 এই নাম্বারে যদি আপনি ফোন করেন, তাহলে অটোমেটিক আপনাদের জন্য আমরাই হেল্প করব। তবে একটা কথা বলে রাখি ভাই, যখন আপনি ফোন করবেন, ঠিক রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করবেন, দেখবেন আপনি আমার সাহায্য নিতে পারবেন। যদি তুমি মনে করো যে আমার এবার হয়ে যাবে, হবে না কিন্তু ভাই। কারণ হচ্ছে তুমি কিন্তু অনেক প্র্যাকটিস কম করছো। অনেকেই আছো যে অন্যান্য কাজ করে, অনেক টিউশন করে, অনেকে অনেক জায়গায় কাজ করে, এই ফাঁকে যে একটু পড়াশুনো করবে এবং বলবে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিচ্ছি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে চাই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে চাই। ভাই, এরমভাবে করলে কিন্তু হবে না ভাই। কারণ তুমি যদি বেশিরভাগ সময়টাই তোমার কাজের পিছনে দাও, তাহলে তুমি পড়াশোনার পিছনে কী দিচ্ছ? আর পড়াশোনার পিছনে যদি তুমি না সময় দাও, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা, কলকাতা পুলিশ পরীক্ষা সহ অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষা হবে না কেন, তুমি করতে পারবে না। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাবতে হবে তোমাদের ভাই। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এখানে যারা মেরিট অর্থাৎ ব্রেন ইয়ার ভালো স্টুডেন্ট, তারা কিন্তু কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা পুলিশ কনস্টেবল, এতে কিন্তু অ্যাপ্লাই করে না। কারণ অ্যাপ্লাই করে না একটাই কারণে, তারা হয়তো দৌড়াতে পারে না, দৌড়ানোর সক্ষম তাদের কম, শারীরিক সক্ষমতা দেখাতে পারবে না ঠিক করে। তাই অনেক ট্যালেন্ট ছেলেরা কিন্তু এতে করে না, মানে অ্যাপ্লাই করে না। যারা অ্যাপ্লাই করে তারা ঠিক দুটো জিনিস ভেবে চিন্তেই করে, একটা শারীরিক সক্ষমতা দেখাতে পারবে এবং সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তার যোগ্যতা মানে সম্পূর্ণ আছে। তো এখানে আমরা কিছু কথা মানে তোমাদের উদ্দেশ্য বলছি ভাই, তোমরা এখনও অনেক ছোট আছো, হাত ধরতে চাও, হাত বাড়িয়ে রেখেছি, কিন্তু তুমি আজ নয় কাল নয় এরকম করলে কিন্তু বিপদে পড়বে। তুমি সবসময় একটা কথা মনে রাখবে, আজ নয় তো কখনোই নয়। রাত 9টার সময় আমরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে আমাদের স্টুডেন্টদেরকে প্রশ্ন দিই, আর সেই প্রশ্নের সমাধান কিন্তু তারা করে। আজকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে 14ই সেপ্টেম্বর 2024-এর কিন্তু আমরা পশ্চিমবঙ্গ পুলিশের একটা প্র্যাকটিস সেট রাত 9টার সময় হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। 10টা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর সবাই মোটামুটি 8 9 এরম করেই পেয়েছে। কিন্তু আদার্স ইউটিউবের অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে দিয়েছি, তারা কিন্তু মানে কিছুটা গজাই মিলিয়ে দিয়েছে। যেমন দেখা যাচ্ছে যে অনেক প্রশ্নের উত্তর ভুল করেছে, অনেকটা প্রশ্ন সম্মুখীনই হয়নি। 6টা প্রশ্ন, কেউ 5টা প্রশ্ন, কেউ 4টি প্রশ্নের উত্তর করেছে। অঙ্ক তো আদৌ ঠিক করে করতেই পারেনি, একটা অঙ্ক করতে পেরেছে। অনেকেই দেখা যাচ্ছে দুটো অঙ্ক করতে পেরেছে। এখানে যে দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই সমাধান করতে পারেনি। তো এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স সহ অন্যান্য অঙ্ক, অন্যান্য জেনারেল স্টাডিজ যেসব প্রশ্নগুলো আছে, সেগুলো নিয়মিত কিন্তু প্র্যাকটিস করানো হবে। এবং অঙ্ক এবং রিজনিং এটা কিন্তু মাস্ট আর এডুকেশন স্কুল করায়। তাই আর এডুকেশন স্কুলের হাত ধরতে অবশ্যই 85 3 9 82 506 এই নাম্বারে ফোন করো।
ফোন করে দেখবে, রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবে, তোমার ফোনের অপেক্ষায় আর এডুকেশন স্কুল সবসময় আছে। তো আজ নয় তো কখনোই নয়, এই কথাটা যেন তোমাদের মনে থাকে। তোমরা শুধু মনে করছো আজকে না কালকে হবে, কালকে না পরশু হবে, এই করলে কিন্তু তোমাদের সমস্যা আরও বাড়বে, সমাধান কিন্তু হবে না। এই করতে করতে দেখবে আমার কথায় মিলবে কি না মিলবে, তোমার বয়স হয়ে যাবে কিন্তু তুমি পাস করতে পারছো না। তো আমরা আজকে বেশি কথা না বাড়িয়ে এখানে দেখব যে রাত 9টার সময় যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেই প্রশ্নের সমাধান আমি আজকে আপনাদের তুলে ধরছি, দেখুন। পশ্চিমবঙ্গ পুলিশ 2024 রাত 9টা মানে হোয়াটসঅ্যাপ প্রশ্ন আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে পরিষ্কার করে আমরা লিখে দিয়েছি। তো প্রথম প্রশ্ন ছিল একের দাগের প্রশ্ন, চাঁদের পাহাড় এই উপন্যাসটির লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এখানে এই চাঁদের পাহাড় এই উপন্যাসটি কার লেখা? তো এই প্রশ্নের উত্তর অনেকেই ইউটিউবে করতে পারেনি, ইউটিউবে স্টুডেন্ট যারা আমাদের তারা অনেকেই করতে পারেনি। তো এখানে অনেকেই কিন্তু আবার একটু অন্য টাইপের হেল্প নেয়, হয়তো চিটিং হেল্প নেয়, নিতে পারে, সে যাই হোক নিক আর যেটাই করুক না কেন, তারা যদি উত্তর করে তাহলে বুঝতেই হবে যে সেটা উত্তর তারা নিজেরাই করেছে। এখন এখানে চাঁদের পাহাড় এই উপন্যাসটির লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দিকদাগ হবে সঠিক উত্তর। এখন শুধু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জানবো তা করলে হবে না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি আপনি জানেন যে এই প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাহলে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে চাঁদের পাহাড় এই উপন্যাসটি এটি কত সালে প্রকাশিত হয়েছিল? তো এখানে আপনাকে দিতে হবে 1937 সালে। 1937 সালে এই চাঁদের পাহাড় উপন্যাসটি কিন্তু প্রকাশিত হয়েছিল। এটি একটি বাংলা অ্যাডভেঞ্চার উপন্যাস যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত হয়, যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই রচনা করেছিলেন এবং 1937 সালে প্রকাশ করেছিলেন। উপন্যাসটি আফ্রিকার বনে একজন বাঙালি যুবকের দুঃসাহসিক কাজ অনুসরণ করে। উপন্যাসটি বাংলা সাহিত্যের সবচেয়ে প্রিয় দুঃসাহসিক উপন্যাসগুলির মধ্যে একটি, এবং এটি বিভূতিভূষণের অন্যতম জনপ্রিয় রচনা এই চাঁদের পাহাড়। তো আপনারা অবশ্যই বুঝলেন চাঁদের পাহাড় এই উপন্যাসটি যদি খুব রোমহর্ষক গল্প এটি। তো এই উপন্যাসটি যদি আপনি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন দেব কিন্তু এই বইটা মানে চাঁদের পাহাড় এই বইটাই কিন্তু দেব নায়কের ভূমিকা অভিনয় করে আপনাদের সামনে তুলে ধরেছে। একটা চিত্র অবশ্যই আপনারা দেখবেন, তাতেও কিছু আপনারা বুঝতে পারবেন। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে চাঁদের পাহাড় উপন্যাসটি যদি আপনি পড়েন তাহলে আপনার প্রতি পদে পদে কিন্তু রোম কাঁটা দিয়ে উঠবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দুয়ের দাগের প্রশ্ন চলে যাব। দুয়ের দাগের প্রশ্ন কি আছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে দরবার হলের নাম পরিবর্তন করে নতুন নাম কী রেখেছেন? সুন্দর একটি প্রশ্ন। এখানে আছে পিপল হল, অমৃত মণ্ডপ, গণতন্ত্র মণ্ডপ, অশোক মণ্ডপ। এই যে সেপ্টেম্বরে আমরা আজকে প্রশ্নের উত্তর করছি আর জুলাই মাসে কিন্তু এটা ঘটেছে। জুলাই মাসের মনে হচ্ছে জুলাই মাসের হাফের পরের দিকে ঘটেছে, মানে 15 তারিখের পরের দিকে ঘটেছে, তবে এক্স্যাক্টলি আমার মনে নেই। তবে জুলাই মাস 2024 কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এইখানে বলছে রাষ্ট্রপতি ভবনের দরবার এই হলের নাম পরিবর্তন করেছে। আচ্ছা, কেন আমরা এই মানে দরবার নামটা পরিবর্তন করলো, রাষ্ট্রপতি ভবনের দরবার নামটা কেন পরিবর্তন হয়েছে? তো এটা আপনি এখানে একটা জিনিস মনে রাখুন, দরবার বলতে সেই সময় রাজরাজাদের আমলে যেটা মানে অ্যাকচুয়াল ইংরেজদের আমলে যেসব সভা সমিতি যেসবগুলো হতো, একটা কোনো কিছু মীমাংসা হতো তাহলে কিন্তু দরবারে এসে হাজির দিতে হতো। সেই ক্ষেত্রে কিন্তু ইংরেজদের কিন্তু এটা প্রচলন ছিল। আমরা কিন্তু ভারতীয় কালচার অনুযায়ী এই দরবার কথাটা আমরা কিন্তু মেনে নিতে পারি না, কারণ আমরা কিন্তু এই বিশ্বাসী নই। ভারতীয় যারা আমরা এই বিশ্বাসী নই। এখানে যে এই যে রাষ্ট্রপতি ভবনের দরবারে এখানে কি কাজ করা হয়? এখানে বিভিন্ন প্রকার কিন্তু পুরস্কার দেওয়া হয়, মর্যাদাপূর্ণ পুরস্কার, যে সম্মানিক পুরস্কার এই রাষ্ট্রপতি ভবনের এই যে দরবারে কিন্তু দেওয়া হয়। সেখানে যদি আপনি সেই ইংরেজদের আমলে যে দরবার সেটার সঙ্গে এই আমাদের আজকের দিনটা যদি মিলিয়ে দেখেন তাহলে দেখুন আমরা মেনে নিতে পারবো না। তাই কিন্তু সেটার নাম পরিবর্তন করে করা হয়েছে গণতন্ত্র মণ্ডপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো এরকমভাবে যদি আপনি মানে বিভিন্ন জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স এসব সম্পর্কে বিশ্লেষণ যদি চান তাহলে আমাদের কাছে কিন্তু পরিষ্কার তৈরি করা আছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন সেটা। তবে আপনাকে ফোন করতে হবে, ওই যে বললাম নাম্বার 85 339 82 506, 85 339 82 506, এই নাম্বারে আপনি ফোন করবেন এবং রাত 10টা থেকে 11টার মধ্যে আপনার সঙ্গে আমার কথা হবে। সবসময় কিন্তু আমি আছি আপনাদের জন্য। এছাড়াও দিনের যে কোনো সময় আপনি এটা হোয়াটসঅ্যাপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, যেটাই করবেন। হোয়াটসঅ্যাপ করলে দিনের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করলে আপনি রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। তো আমরা এবার 3 দাগের প্রশ্ন দেখব। তবে একটা কথা আপনাদের আবার বলে রাখি, এই যে অশোক মণ্ডপ এটা ছিল অশোক হল, সেটাও কিন্তু নাম পরিবর্তন করে হয়েছে অশোক মণ্ডপ, এর সাথে সাথে হয়েছে কিন্তু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 3 দাগের প্রশ্নে চলে যাব। 3 দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি চিরহরিৎ বৃক্ষ নয়? তো এখানে আছে শৃঙ্খলা, দেবদারু, বাঁশ, বার্স।
তো এখানে আমরা দুটো কথা বলবো। সবার প্রথমে আপনাকে ভাবতে হবে এই চিরহরিত অরণ্য কোথায় দেখা যায়। তো আর্দ্র মানে উত্তর পার্বত্য অঞ্চলে দেখা যায়, তরাই ডুয়ার্সে দেখা যায় চিরহরিত অরণ্য। এছাড়া সমভূমি অঞ্চলেও কিন্তু চিরহরিত অরণ্য দেখা যায়, সক্রিয় বদ্বীপ অঞ্চলেও কিন্তু চিরহরিত অরণ্য দেখা যায়। এখন এই চিরহরিত অরণ্য এদের মধ্যে কী কী আপনি দেখতে পান, তার আগে আপনাকে একটা কথা বলি। পার্বত্য অঞ্চলের পাদদেশে তরাই ডুয়ার্স অঞ্চলের কিন্তু অধিক বৃষ্টিপাতের জন্য এবং পরিমিতি উষ্ণতার প্রভাবে নানান ধরনের গাছ গুল্ম লতা প্রভৃতি জন্মায়। এই অঞ্চলে অর্থাৎ তরাই ডুয়ার্স অঞ্চল অর্থাৎ চিরহরিত অর্থাৎ পার্বত্য অঞ্চলের যে পাদদেশে, সেই পার্বত্য অঞ্চলের পাদদেশে 350 প্রজাতিরও বেশি বৃক্ষ কিন্তু জন্মায়, যা কিন্তু 190 প্রজাতির কাণ্ডহীন গাছ এবং 135 প্রজাতির কিন্তু গুল্ম, প্রায় 160 প্রজাতির কিন্তু অর্কিড, প্রায় 110 প্রজাতির কিন্তু লতা পাওয়া যায় এই পার্বত্য অঞ্চলের পাদদেশে। এখন আমরা যদি দেখি তাহলে চিরহরিত অরণ্য কিছু গাছের নাম আপনারা মনে রাখুন: শিশু, শাল, সেগুন, খয়ের, গামার, গর্জন, জারুল, চাপলাস, বাঁশ, বেত, লম্বা ঘাস ও নানা ধরনের ঔষধি এইসব উদ্ভিদগুলো কিন্তু চিরহরিত অরণ্যে দেখা যায়। এখন আমরা যদি দেখি যে এইখানে আপনার প্রশ্ন পড়েছে চিরহরিত বৃক্ষ নয় কোনটি। তো চিরহরিত বৃক্ষ নয় কোনটি, তো এখানে আমরা দুটো কথা বলে রাখি। বার্স উইলো সিঙ্কোনা, পিপুল, বাঁশ, এগুলো কিন্তু আবার চিরহরিত বৃক্ষ। কিন্তু চিরহরিত বৃক্ষ নয় কোনটি, তো এখানে আপনার হয়ে যাবে দেবদারু এখানে এর সঠিক উত্তর। দেবদারু কিন্তু চিরহরিত বৃক্ষ। এখন আপনি বলতে পারেন যে স্যার এই দেবদারু কেন চিরহরিত বৃক্ষ হলো? কারণ দেবদারু হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। নাতিশীতোষ্ণ অঞ্চলের কিন্তু সরলবর্গীয় উদ্ভিদ হচ্ছে এই দেবদারুর সঙ্গে আর দুটো সরলবর্গীয় উদ্ভিদের নাম যদি আমরা বলি তাহলে বলতে পারবো পাইন, ফার, ওক, এগুলো কিন্তু আবার সরলবর্গীয় উদ্ভিদ। এখন আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি, এই পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের স্বল্পতা ও ল্যাটেরাইট মাটির প্রাধান্যের জন্য বিক্ষিপ্তভাবে বিভিন্ন পর্ণমোচী উদ্ভিদ জন্মায়। পর্ণমোচী উদ্ভিদ কোনগুলো? সেগুলো হচ্ছে শিমুর, পলাশ, মুহা, তারপরে খয়ের, শাল, কুসুম, বাবলা, আমলকি, এগুলো কিন্তু আপনার পর্ণমোচী উদ্ভিদ, যেগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে এটা জন্মায়। আবার যদি আমরা দেখতে পাই যে চিরহরিত ম্যানগ্রোভ উদ্ভিদ বা বাদাবন, এগুলো কোন দিকে হয়? চিরহরিত যেসব ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ আছে সেগুলোর নাম হচ্ছে কিন্তু সুন্দরী, গেও, গড়ান, কেওড়া, বানি, হোগলা, কেয়া, তারপর গোলপাতা, এগুলো কিন্তু আপনার সক্রিয় বদ্বীপ অঞ্চলের উদ্ভিদ। তো সক্রিয় বদ্বীপ অঞ্চল কিন্তু এই উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আছে। তো ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যত আপনি পূর্ব দিকে আসবেন, তো আপনি সবসময় একটা কথা মনে রাখবেন, যেদিকে নদী অঞ্চল বেশি সেদিকে বদ্বীপ অঞ্চল বেশি হয়। সেইখানে দাঁড়িয়ে আপনাকে বলতে পারি এই পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিম, অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে আমি বলতে পারি পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্বে কিন্তু ঢাল আছে, যার জন্য নদীর প্রবাহগুলো কিন্তু সব পূর্বের দিকে এসছে। সেই হিসেবে দক্ষিণ অঞ্চল, যেদিকে আমরা উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা মনে করি, সেদিকটা কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত। যদি আপনি অন্যান্য জেলা, যেমন আপনি মনে করুন মেদিনীপুরে আছেন, অথবা আপনি মনে করুন বর্ধমান জেলায় আছেন, মনে করুন আপনি মানে বীরভূমে আছেন, যে দিকেই থাকবেন না কেন আপনারা ওদিকে থাকেন বলেই এই পূর্ব দিকটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এবং সেদিকেই কিন্তু বদ্বীপ অঞ্চল অবস্থিত। তাহলে সেটা কিন্তু আপনার পূর্বে অবস্থিত। আপনারা আছেন পশ্চিমে, আর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আছে কিন্তু পূর্ব দিকে। তাই নদীর ঢালগুলো কিন্তু পূর্ব দিকে। আপনারা এটা হয় কেন জানেন যে নদীর ঢাল কেন পূর্ব দিকে? কারণ পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিটা এমনই যে পশ্চিম দিকে উঁচু এবং পূর্ব দিকে কিন্তু ঢাল। তাই পশ্চিম থেকে যত জল কিন্তু আপনার এই পূর্ব দিকেই আসে, তাই নদী নালা কিন্তু পূর্ব দিকেই অবস্থিত, এবং সেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বেশিটা কিন্তু দখল করে আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি 4 দাগের প্রশ্ন দেখুন। 4 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে যে দুটি সংখ্যার গসাগু 15, লসাগু 225, একটি সংখ্যা 75 হলে অপরটি কত। তো এই অঙ্কগুলো আপনি কিভাবে সহজে সমাধান করবেন? এই যে অপর সংখ্যাটি কত, তাই আপনি কি করবেন, এই দুটো সংখ্যা গুণ করে দেবেন। কত? 225 ইন্টু 15, আর এই যে নিচে 75 দিয়ে দেবেন। দিয়ে আপনি এটাকে কি করবেন, ভাগ করে দেবেন। ভাগ করলে কত হচ্ছে? 5 15 75, আর 5কে 225 দিয়ে কাটলে হয়ে যাবে কিন্তু 45। তাহলে এই অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 45। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা যদি 5 দাগের প্রশ্ন দেখি তাহলে দেখতে পাবো যে
ফুতুহাত উল মুজাহিদ্দিন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে বলছে সৈয়দ আহমেদ খাঁ, রামমোহন রায়, বিদ্যাসাগর, সালিমুল্লাহ। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে ফুতুহাত উল মুজাহিদ্দিন, এটা পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু এই যে রামমোহন রায়। বিদ্যা হবে সঠিক উত্তর, রামমোহন রায়। এখন এই যে ফুতুহাত উল মুজাহিদ্দিন, এই পত্রিকা কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ হতো, মানে ফার্সি ভাষায় কিন্তু এটা লেখা হতো, তার ফার্সি ভাষার পত্রিকা এই ফুতুহাত উল মুজাহিদ্দিন পত্রিকাটি। তো এটা কিন্তু সম্পাদক ছিলেন রামমোহন রায়। আমরা চলে যাব 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্ন আছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, দেখুন 1919-এর 13ই মার্চ, 1919-এর 14ই এপ্রিল, 1919-এর 13ই এপ্রিল, 1919-এর 15ই মার্চ। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, সবচেয়ে একটা বড় মানে বিপ্লব বলতে পারেন আপনারা, বা সবচেয়ে বড় একটা হত্যাকাণ্ড হয়েছিল কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আমরা যখন পরাধীন ছিলাম, পরাধীন ভারতবর্ষের সবচেয়ে গণহত্যা সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে কী কী হয়েছিল আপনাদেরকে বলবো, তবে আপনি এখানে প্রশ্নের প্রথম যে আপনাকে যে প্রশ্নের উত্তরটা চেয়েছে সেটা কত সালের সেটা আপনি শুনুন। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সালের 13ই এপ্রিল তারিখে কিন্তু অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে কিন্তু এই হত্যাকাণ্ডটা ঘটেছিল। আর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে কী গল্প আছে এখানে? এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ঘটেছিল কেন? কারণ মানুষ প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদের ভয়ঙ্কর রূপ কিন্তু এই হত্যাকাণ্ড, গণহত্যা বলা যায়। এখন আপনি বলতে পারেন যে কেন এর প্রতিবাদ করা হয়েছিল, মানে প্রতিবাদটা কী ছিল? যে রাওলাট আইন, এই রাওলাট আইন নামে একটি আইন ইংরেজরা পাশ করেছিলেন, সেটার কাজটি রাওলাট আইনে কিন্তু বলা হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার রাওলাট অ্যাক্ট পাশ করে, যা পুলিশকে কোনো কারণ ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা দেয়। এই আইনের উদ্দেশ্য ছিল দেশে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী উত্থান রোধ করা। মহাত্মা গান্ধী জনগণকে এই আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ করার আহ্বান জানান। এরই প্রতিবাদ করতে কিন্তু মানুষজন অমৃতসরের পাঞ্জাব প্রদেশের জালিয়ানওয়ালাবাগে কিন্তু এসেছিলেন তার প্রতিবাদ জানাতে 1919 সালের 13ই এপ্রিল। আর সেই সময়টাই কি হয়েছিল, এই 1919 সালের 13ই এপ্রিল যখন এসেছিল প্রতিবাদ করতে, ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আর এই সময় অর্থাৎ যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তখন কিন্তু গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড সেমসফোর্ড কিন্তু গভর্নর ছিলেন। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল যে সময়, সেই সময়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে, মানে এর প্রতিবাদ স্বরূপ যে ইংরেজরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দিয়েছিলেন, সেই নাইট উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, চলুন চলে যাই পরের প্রশ্নে। তো এবার আমরা 7 দাগের এই প্রশ্ন দেখব। টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তো আপনি অঙ্কটা কীভাবে সমাধান করবেন? তো কিছুই না, এখানে আপনি মনে রাখবেন এই যে 4 টাকা ক্ষতি হচ্ছে, তো সেইটা আমরা ওপরে লিখব, 100 থেকে 4 বিয়োগ করে দেবো। আর যেটা লাভ হচ্ছে তাকে আমরা 100-র সঙ্গে 44 যোগ করে দেবো, ব্যাস। এবারে এই পুরোটার সঙ্গে কি করব, এই 12 আছে, এই 12টা গুণ করে দেবো। আর কিচ্ছু আপনাদের দরকার নেই, আপনার এখানে অঙ্কের উত্তর সমাধান হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে উত্তর কত হচ্ছে, এখানে আমরা পাবো 96 আর এখানে পাবো 144। তো এটার সঙ্গে গুণ করবো কত, 12। এই 12 আর এই 144 কাটলে হয়ে যাচ্ছে কত, 12 12 144, আর এই 12 আর এই 96 কাটলে কত হচ্ছে, 8। তো এর সঠিক উত্তর যাবে কিন্তু 8। অর্থাৎ এখানে যে আপনার এটা দেখতে পাচ্ছেন, এই যে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়? তো এখানে কিন্তু টাকায় 8টি জিনিস বিক্রি করলে টাকায় 8টি জিনিস বিক্রি করলে কিন্তু 44% লাভ হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দেখা হবে সঠিক উত্তর। তো এইভাবে যদি আপনি অঙ্ক করতে চান তাহলে কিন্তু অবশ্যই আর এডুকেশন স্কুলের হাত ধরতে হবে, তাহলে কিন্তু এসব অঙ্ক এত প্র্যাকটিস করানো হবে, জাস্ট আপনাকে কিন্তু এসব মনে থাকবে। এই যে মানে সমাধান, এই সমাধানটা কিন্তু আপনার মনে থাকবে, যে এরকম অঙ্ক আসলে আর আপনি জীবনে ভুলবেন না। আমরা চলে যাবো 8 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে 2024 প্যারিস অলিম্পিকে নতুন অন্তর্ভুক্ত খেলার নাম কি? তো নতুন অন্তর্ভুক্ত খেলা, তো প্যারিসের নতুন অন্তর্ভুক্ত খেলার নাম কি? তো এখানে আছে ক্রিকেট, প্রাইজেস, রাউন্ড পিংপং, আর আছে ব্রেক ডান্সিং। তো এখানে কিন্তু 2024 প্যারিস অলিম্পিকে নতুন অন্তর্ভুক্ত খেলার নাম হচ্ছে ব্রেক ডান্সিং, অর্থাৎ এই ডিদ্দা কাপের সঠিক উত্তর। এটা কিন্তু এবার প্যারিসের নতুন খেলা, তো নতুন খেলার নাম ব্রেক ডান্সিং।
আমরা চলে যাব 9 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে মাশরুমে কোন ভিটামিন পাওয়া যায়। এখানে আছে ভিটামিন B9, ভিটামিন B5, ভিটামিন B12, ভিটামিন এ আর বি দুটোই, অর্থাৎ এই ভিটামিন B9 এবং ভিটামিন B5 এই দুটোই। তো এর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এখানে আপনার সঠিক উত্তর কিন্তু ডির দাগ। ডির দাগ হবে সঠিক উত্তর। অ্যাকচুয়াল এই মাশরুমে কিন্তু ভিটামিন B9 এবং ভিটামিন B5 পাওয়া যায়। সুন্দর একটি প্রশ্ন, আর এরকম প্রশ্নের কিন্তু সমাধান আপনারা যত করবেন ততই আপনাদের কিন্তু সামনের দিনগুলো উজ্জ্বল হয়ে যাবে। তো এরকম প্রশ্ন পেতে অবশ্যই ফোন করুন 8539 82 506 এই নাম্বারে, 8539 82 506। আর যদি আপনি মনে করেন যে হোয়াটসঅ্যাপ করবেন, তো দিনের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ফোন করলে আপনি রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করুন, আপনার সঙ্গে কথা হবে। তো আমরা চলে যাব পরের প্রশ্নে, এই 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্ন কী আছে? একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায়, ফিরে আসে 12 ঘন্টায়। যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার বেগ কত? তো আপনি এটাকে কীভাবে সহজে সমাধান করবেন? খুব সুন্দরভাবে আপনি এটা সহজে সমাধান করতে পারবেন। এক কথাই আমি বলে দিচ্ছি, সেটা আপনি করতে পারবেন। সেটা হচ্ছে, দেখুন এই জায়গাটায় এ ধরবেন, বড়টা সবসময় এ ধরবেন আর ছোটোটা আপনি সবসময় বি ধরবেন, তাহলে এ আর বি হয়ে গেল। এবার আপনি এটাকে এ ধরলেন, এটাকে বি ধরলেন। এবার আপনি কী করবেন? এখানে বলেছি স্থির জলে নৌকার বেগ কত। তো এইটা আপনার যদি বার করতে হয় তাহলে আপনাকে করতে হবে কি, এ প্লাস বি বাই এ মাইনাস বি। এটা একটা সূত্রের সাহায্যে করানো, ইন্টু এই যে পাঁচ আছে এই পাঁচটা আপনি দিয়ে দেবেন। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি অর্থাৎ 12 যোগ 8 তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে আপনার 20। আর এ মাইনাস বি অর্থাৎ 12 বিয়োগ 8 তাহলে কত হচ্ছে? এখানে 4। আর এখানে আপনি 5টা দিয়ে দিন, তাহলে এখানে আমরা 4 5 20 লিখব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 5 5 25। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? 25 কিলোমিটার/ঘন্টা। ডির দাগ হবে সঠিক উত্তর। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি এই সূত্র ধরে করবো না, আমার মনে থাকবে না। তাহলে আপনি সোজা চলে যাবেন, আমরা যেটা প্র্যাকটিস করাই সবসময় আমাদের ক্লাসে একটা কথা আপনাদের বলা হয় যে আমরা যখন অঙ্ক করি না তখন আপনাদেরকে কিন্তু বলে দিই। এছাড়াও আমার স্টুডেন্টের কিন্তু সবসময় আমি বলে দিই যে অঙ্কগুলো এরকমভাবে করবে। এবারে যদি আপনি মনে করেন যে এটা আমরা সূত্র ধরে করব না, এটা আমরা অঙ্কের নিয়মে করব, তাহলে আমি দুটো সূত্র আপনাদেরকে বলবো। সেই দুটো সূত্র কি? তো আপনাকে এখানে যেহেতু বলেছি স্থির জলে নৌকার বেগ কত, তাহলে আপনি স্থির জলে নৌকার বেগটা আগে সূত্রটা মনে রাখবেন। স্থির জলে নৌকার বেগ এটা সমান সমান কত? এটা সমান সমান অনুকূল যোগ প্রতিকূল বাই 2। এ পর্যন্ত আপনি মনে রাখলেন। আর এখানে হচ্ছে স্রোতের বেগ এটা সমান সমান কি? এটা সমান সমান অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2। এখন আপনার এখানে কিন্তু অঙ্কে বলেছে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার, তা স্রোতের গতিবেগ 5 কিলোমিটার আপনি দিয়ে দিলেন সমান সমান অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ নেই, কিন্তু আপনাকে বলেছে মানে অনুকূলে যায় 8 ঘন্টায়, ফিরে আসে 12 ঘন্টায়। তাহলে ঘন্টায় গতিবেগ কত সেটা আপনাকে বার করতে হবে। যেহেতু এখানে দূরত্বটা দেওয়া নেই, তাই আপনি কী করলেন? 8 ঘন্টায় যায় x কিমি, তাহলে 1 ঘন্টায় যায় কত? x বাই 8। তারপরে ফিরে আসে 12 ঘন্টায়, তার মানে বিয়োগ x বাই 12। 12 ঘন্টায় ফিরে আসে x কিমি, 1 ঘন্টায় ফিরে আসে x বাই 12। তার মানে এখানে ঘন্টায় গতিবেগটা বার করে নিলাম। তো এখানে এই বিয়োগ আছে, আমরা বিয়োগটা দিয়ে দিলাম। আর এখানে যে 2 আছে 2টা দিয়ে দিলাম। এখন এখানে কি করব? এখানে 5 দিনও 10 করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেবো। আর এখানে কত হবে? 8 আর 12 লসাগু হয়ে যাবে কিন্তু 24। তো 8 আর 12 লসাগু কত হচ্ছে? 24। এখন সেই 24 দিলে এখানে দেখুন 3 8 24 অর্থাৎ 3x, আর এখানে 12 2 24 2x। তো 3x থেকে 2x বাদ দিলে থাকে শুধু একটা x। তাহলে আমরা 10-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তো এখানে দেখুন আমরা এখানে 10/1 করলাম। এবারে আমরা বলতে পারি x 1-কে x আর 24 10-কে 240, অর্থাৎ মোট পথ কতটা? 240 মিটার। এখন 240 মিটার, এটা 8 ঘন্টায় যাচ্ছে 240 মিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত? 30 কিলোমিটার। 240কে আপনি 8 দিয়ে ভাগ করবেন, তাহলে কত হচ্ছে? 30। তাহলে অনুকূলের গতিবেগ কত বেরোচ্ছে? যেহেতু আপনার বলছে স্থির জলে নৌকার বেগ কত, তো স্থির জলে নৌকার বেগ কত আপনি জানেন, অনুকূল যোগ প্রতিকূল বাই 2। তাহলে এখানে আপনার অনুকূল কত বেরোচ্ছে? 240কে আপনি 8 দিয়ে ভাগ করলে বেরোচ্ছে 30। এবার এই যোগটা যোগ দিলেন। প্রতিকূলের বেগ কত হচ্ছে? এই 240 কিমি যেতে 12 ঘন্টায় যদি 240 কিমি যায়, 1 ঘন্টায় কত হবে? 20 কিমি। তাহলে 20 কিমি পার ঘন্টা, তাহলে প্রতিকূলের গতিবেগ 20। এখানে বাই 2, এই যে সূত্র একটু, এই সূত্র একটু দিয়ে দিলাম। এখন এখানে কত হচ্ছে? 30 আর 20 50 হচ্ছে, 50/2, তাহলে এখানে 25 হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই সম্পূর্ণ প্রসেস যদি আপনি জানেন তাহলে আপনার 30 সেকেন্ডও সময় লাগবে না। আপনার 30 সেকেন্ডও সময় লাগবে না যদি আপনি এই প্রসেসটা সম্পূর্ণ জানেন। আর এই সূত্রটা যদি আপনি মনে করে রাখতে পারেন তাহলে 10 সেকেন্ডও লাগবে না। তাহলে অঙ্ক আপনার কিন্তু মুঠোর মধ্যে। আপনি কিন্তু এটা কোনো মতেই আর এডুকেশন স্কুলের হাত ধরতে চাইছেন না। আর এডুকেশন স্কুল আপনার কথা ভাবে, সবসময় আপনার কথা ভাবে আপনি কিভাবে উত্তীর্ণ হবেন। কিন্তু আপনারা একবার আর এডুকেশন স্কুলের হাত ধরে দেখুন, আপনি
কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন, আপনি জেনারেল স্টাডিজ পাবেন, আপনি অঙ্ক পাবেন, আপনি রিজনিং পাবেন। প্রত্যেক দিন যে প্র্যাকটিস সেট সেগুলো কিন্তু আপনি পাবেন, এবং কীভাবে সব অঙ্কের সমাধান করতে হয় সেগুলো কিন্তু একদম মুখে মুখে শিখিয়ে দেবে আর এডুকেশন স্কুল। তাই আপনাকে বারবার বলছি, আর এডুকেশন স্কুলে হাত ধরুন। আর এভাবে হোয়াটসঅ্যাপ প্রশ্ন পেতে আপনি অবশ্যই ক্লাসের দিকে নজর রাখুন। আর নাম্বার তো আপনার বলেই দিলাম, নাম্বার হচ্ছে 85 3 9 82 506। এই নাম্বারে আপনি ফোন করলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনি যখন ফোন করবেন তখন রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, আর যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, দিনের যে কোনো সময়। 85 3 9 82 506 এই নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে কিন্তু আপনি আমার সাহায্য পাবেন। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি, পরের ক্লাস দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।